নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা। দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন। সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। যারা কাজ করে তাকে দেখার কথা। পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন। সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড। দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। নাক্ষংচড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ। ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা দেয়া হবে, কাঁটাতারের বেড়াও। সচেতন করতে বিজিবির মাইকিং। জনপদের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। পিআর দাবিতে আন্দোলনকারীরা নির্বাচন বানচালকারীদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের সুযোগ পাবে বলেও মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর আলাদা অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হচ্ছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ অ্যাবের নবগঠিত কমিটির সদস্যদের নিয়ে সকালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে রিজভী অভিযোগ করেন, প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে একটি ধর্মভিত্তিক দলের অনুগতদের বসানো হয়েছে। দল অনুগত প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। আজকে প্রশাসনে বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দল, যেটা বলেছি, একটি ইসলামপন্থী রাজনৈতিক দলের লোকজনদেরকে খুব কৌশলে নানাভাবে তাদেরকে বসানো হয়েছে। এটা দিয়ে কিন্তু অবাধ সুষ্ঠু নির্বাচন হবে না। জনগণ প্রত্যক্ষ করছে, আমরাও প্রত্যক্ষ করছি কোন কোন গুরুত্বপূর্ণ পদে এই সমস্ত বিশেষ রাজনৈতিক দলের মনোভাবাপন্ন প্রশাসক এবং আমলাদেরকে বসানো হচ্ছে। তারা কখনোই নিরপেক্ষ নির্বাচন হতে দেবে না। এদিকে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি এনডিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, যারা নির্বাচন বানচাল করতে চায়, পিআরের দাবিতে আন্দোলনকারীরা তাদের পক্ষে কাজ করছে। এর মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট ও অগণতান্ত্রিক শক্তি পুনর্বাসনের শঙ্কা তার। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনকে বিলম্বিত করার জন্য এবং পারতপক্ষে বানচাল করার জন্য যে শক্তি কাজ করছে, তার পক্ষেই এই রাজনৈতিক দলটি কাজ করছে বলে আমাদের সন্দেহ। পিআর মানে আমি অনেক সময় বলেছি, এটা পার্মানেন্ট রেস্টলেসনেস। এটা স্থায়ীভাবে অস্থিরতা সৃষ্টি করে, অস্থিতিশীলতা সৃষ্টি করে রাষ্ট্রে। পৃথিবীর যে সমস্ত দেশে এটা এক্সপেরিমেন্ট হয়েছে, সেই সমস্ত দেশের নজির আপনারা খুব দেখুন। আপনারা খুব সম্প্রতি দেখবেন নেপালের রাজনৈতিক পরিস্থিতি, সেখানেও পিআর বিদ্যমান। যেসব দেশে পিআর আছে সেখানে অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে উল্লেখ করে সালাউদ্দিন বলেন, এমন ব্যবস্থা চায় না জনগণ। ময়দানে এবং আলোচনা। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এদিকে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয় জামাত। দ্বন্দ্বে না জড়িয়ে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এদিকে বিএনপিও আওয়ামী লীগের মতো দেশ চালাতে চায় বলে অভিযোগ করেছেন ইসলামী আন্দোলনের নেতারা। জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে বলে জানিয়েছে খেলাফত মজলিস। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে দায়ী ও ওয়াইজ সম্মেলন। রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে আসেন সংগঠনটির 5 শতাধিক আলেম প্রতিনিধি। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, কোনো বিভাজনের রাজনীতি করে না তার দল। দেশকে এগিয়ে নিতে দ্বন্দ্বে না জড়িয়ে ঐক্যবদ্ধ হবার আহ্বান তার। ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নয়, আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক গোলটেবিল বৈঠকে অংশ নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ নেতারা বলেন, ক্ষমতায় যেতে উন্মুখ একটি দল ইসলামের বিরুদ্ধে কথা বলছে। বিএনপিও আওয়ামী লীগের মতোই দেশ পরিচালনা করতে চায় বলে মন্তব্য করেন তারা। আমাদেরকে বলছে রাষ্ট্রবিরোধী, আমাদেরকে বলছে স্বাধীনতা বিরোধী, আমাদেরকে বলছে মৌলবাদী। আওয়ামী লীগ যেই নীতি পদ্ধতিতে রাষ্ট্র পরিচালনা করেছে, এখন বাংলাদেশে বিএনপি সেই ধারাই
তারা অব্যাহত রাখতে চাচ্ছে। এদিকে দুপুরে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে মতবিনিময় করে খেলাফত মজলিস। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন দাবিতে দেশব্যাপী গণসংযোগ, মিছিল সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব। নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড প্রয়োজন তা এখনো প্রস্তুত হয়নি। প্রশাসন ক্ষমতা নিরপেক্ষতা নিয়ে জনগণের যে প্রশ্ন হয়েছে তার কোনো সমাধান হয়নি। ভোটের রোডম্যাপ ঘোষণা হলেও সংস্কার ও জুলাই সনদ বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ নেই বলেও অভিযোগ খেলাফত মজলিসের। সংস্কার সংক্রান্ত জুলাই সনদ। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে কাল বৈঠকে বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। দলগুলো একমত না হলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কমিশন সদস্য বদিউল আলম মজুমদারের মতে, সনদ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে গভীর সংকটে পড়বে দেশ। রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক সাব্বির আহমেদ মনে করেন, সংস্কার নিয়ে কমিশনের উচ্চাকাঙ্ক্ষার কারণে সংকট তৈরি হয়েছে। ৬টি সংস্কার কমিশনের চেয়ারম্যান নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। সংস্কার প্রস্তাব বাস্তবায়নে ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি থেকে আলোচনায় এখন পর্যন্ত ৮৪টি প্রস্তাবে একমত হলেও অনেক মৌলিক বিষয়ে এখনো মতভিন্নতা রয়েছে। সবচেয়ে জটিলতা দেখা দেয় জুলাই সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে। সংসদেই চূড়ান্ত ফয়সালা চায় বিএনপি, তবে সাংবিধানিক আদেশ বা গণপরিষদ নির্বাচনের মাধ্যমে আইনি বাধ্যবাধকতা চায় জামায়াত, এনসিপি সহ অন্য দলগুলো। এমন পরিস্থিতিতে জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছে জাতীয় ঐক্যমত্য কমিশন। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার সময় সংবাদকে জানান, আলোচনায় দলগুলো একমত না হলে সরকারকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ভার দেওয়া হবে। 5 তারিখে আমরা একত্রিত হব রাজনৈতিক দলের সাথে এবং রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চাইব যে তারা কি ঐক্যমত্যে পৌঁছেছে। ঐক্যমত্যে যদি পৌঁছে তাহলে তো কোনো সমস্যাই নেই। আমরা জুলাই জাতীয় সনদ স্বাক্ষরিত হবে এবং স্বাক্ষরিত হওয়ার মাধ্যমে যেই পদ্ধতির ব্যাপারে তারা একমত হয়েছে সেই পদ্ধতিতে এটা বাস্তবায়িত হবে। যদি সমঝোতায় না পৌঁছে সরকারের কাছে আমরা সুপারিশ করব। সরকার সুপারিশ রাখতেও পারে, নাও রাখতে পারে, সেটা সরকারের সিদ্ধান্ত। তবে জুলাই সনদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব না হলে দেশ গভীর সংকটে পড়বে বলে মনে করেন বদিউল আলম মজুমদার। বাংলাদেশের ইতিহাসে যা ঘটেছে এই যে গত কয়েক মাসে, গত প্রায় 1 বছরে, যে এতগুলো রাজনৈতিক দল অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে দিনের পর দিন আলোচনা করেছে, যেটা কোনোদিন ঘটেনি গত 54 বছরে। আমাদের জন্য সংকট অপেক্ষা করছে যদি আমরা ঐক্যমতে না বুঝতে পারি। জুলাই সনদ নিয়ে সংকটের জন্য কমিশনের উচ্চাকাঙ্ক্ষাকে দুষছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাব্বির আহমেদ। প্রথম থেকে আমার কাছে মনে হয়েছে ঐক্যমত্য কমিশন ইজ এক্সট্রিমলি অ্যাম্বিশাস, অতিমাত্রায় উচ্চাকাঙ্ক্ষী জায়গা থেকে তারা যাত্রা শুরু করেছে, যে কারণে তারা এটার কোনো শেষ দেখতে পাচ্ছে না এবং আমার ধারণা এটা পারবেও না, এটা হবে না। দলগুলোর ভোটাভুটির মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দেন তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা দিয়ে ডেঙ্গু প্রতিরোধ নয়, এডিস মশার প্রজনন ক্ষেত্র তৈরি করে ডেঙ্গু ছড়াচ্ছে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতাল। সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়েছে তারই প্রমাণ। আক্রান্তদের দেয়া হয়নি মশারিও। সময় সংবাদের প্রতিবেদন প্রচারের পর খোলা হয় আলাদা ডেঙ্গু ওয়ার্ড, রোগীদের দেয়া হয় মশারিও। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনো ঠিক আগের মতোই। এম এ আজিমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহজাহান খান। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতাল, জরুরি বিভাগের পাশে ময়লার স্তূপের মধ্যে অসংখ্য পাত্রে জমে আছে পানি, যা থেকে জন্মাচ্ছে এডিসের লার্ভা ও মশা। শুধু ডেঙ্গু আক্রান্ত হয়ে আসা রোগীদের থেকে নয়, এখানে জন্মানো এডিস মশা থেকেও ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সবাই। শুধু জরুরি বিভাগ নয়, সোহরাওয়ার্দী হাসপাতালের চারপাশেও যেন চাষ হয় এডিস মশার। পরিত্যক্ত ডাবের খোসা, ওয়ান টাইম কাপ বা মাটির পাত্র, সবকিছুতেই জমে আছে পানি, জন্মাচ্ছে এডিসের লার্ভা। হাসপাতালটির ভেতরে ঢুকতেই 104 নম্বর ওয়ার্ডের সামনে এক বালতি পানি চোখে পড়ে সময় সংবাদের। কাছে গিয়ে দেখতেই হতবাক হই আমরা, পুরো বালতির পানি যেন এডিসের লার্ভায় ভরা। হাসপাতালটির কর্মকর্তা কর্মচারীরা কি ডেঙ্গু প্রতিরোধে কাজ করছে নাকি প্রসারে? যেখানে বালতি রাখছে এটি খেয়াল করা
কিন্তু যারা কাজ করে তাকে তো এটা দেখার কথা। ফেলে দেয়া হয় এডিসের লার্ভায় ভরা বালতির পানি। এবার ওয়ার্ড নয়, কেবিনে নজর দিতে চাই আমরা। তবে সেখানেও ডেঙ্গু চাষের ভয়াবহ চিত্র ধরা পড়ে সময় সংবাদের ক্যামেরায়। গাছের টব তৈরি করা হয়েছে প্লাস্টিক পাত্র দিয়ে। গাছ না থাকলেও তাতে দীর্ঘদিন ধরে জমে আছে পানি, তার মধ্যেই জন্মাচ্ছে এডিসের লার্ভা। পানি বোতল ছিল, এটা আমি লাগাইনি, হয়তো কোনো আমি বেশ কয়েকদিন একটু ঝামেলার জন্য এই লাইনে আসতে পারি না। কোন রুগীরা সম্ভবত দিয়ে গেছে আমার কোনো ওয়ার্ড বয়ের হাতে। হাসপাতালটির মধ্যেই যেভাবে মশা চাষ হচ্ছে, তা থেকে কিভাবে রক্ষা করা হচ্ছে রোগীদের জানতে ওয়ার্ডগুলোতে সময় সংবাদ। ডেঙ্গু আক্রান্ত ও অন্য রোগীরা মিলেমিশে একাকার। ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেয়া হয়নি মশারি, তাদের কামড়ে অন্য রোগীদের মাঝেও স্বাচ্ছন্দ্যে ডেঙ্গু ছড়াচ্ছে মশারা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই। আসছি সকালে, ঠিক আছে, এখন পর্যন্ত মশারি দেয়নি। এবার সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের মুখোমুখি আমরা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও অভিযুক্ত কর্মকর্তাদের ডেকে ধমকালেন তিনি। এত সময় ধরে এটা চোখের বাইরে পড়ে গেল কেন? এখন থাকছে কেন? এগুলো থাকবে কেন? এগুলা রিস্কে না? প্রতিবেদনটি প্রচারের মধ্যেই বদলে যায় হাসপাতালের চিত্র। ডেঙ্গুর জন্য খোলা হয় আলাদা ওয়ার্ড, রোগীদের দেয়া হয়েছে মশারি। সময় টেলিভিশনে যে রিপোর্টটা হয়েছে, রিপোর্টটার পর থেকে ডেঙ্গুর জন্য একটা আলাদা ওয়ার্ড করা হয়েছে এবং এখন যারাই ভর্তি হচ্ছে এই রিপোর্টের পর থেকে দেখলাম যে যারাই ভর্তি হচ্ছে সবাইকে সাথে সাথে মশারি দিয়ে দেওয়া হচ্ছে। ঝামেলা নেই, কিছু নেই, আলাদা ওয়ার্ড, কোনো গরম নাই, কিছু নাই, বেশি লোকের ভিতর নাই। তবে হাসপাতালের বাইরের চিত্র এখনও আগের মতোই। দ্রুত ময়লা আবর্জনা সরানোর দাবি রোগী ও স্বজনদের। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। জনপদের সময়ে আরও থাকছে। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা শুরু। পরিবহন, বিক্রি, সংরক্ষণ ও দণ্ডনীয় অপরাধ। নির্দেশনা কার্যকরে তৎপর প্রশাসন। প্রজনন নির্বিঘ্ন করে উৎপাদন বাড়ানোই লক্ষ্য। স্থলমাইন বিস্ফোরণে হতাহত ঠেকানোর উদ্যোগ নিয়েছে বিজিবি। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করতে বসানো হচ্ছে লাল পতাকা। নিয়মিত মাইকিং ও সভা করে সচেতন করা হচ্ছে স্থানীয়দের। অঙ্গ হারানো মানুষের অভিজ্ঞতা তুলে ধরেই জানানো হচ্ছে মাইন বিস্ফোরণের ভয়াবহতা। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় দেখব সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বান্দরবনের নাইখংছড়ি সদর থেকে 13 কিলোমিটার দূরে আশারতলী সীমান্ত। দুর্গম পাহাড়ি সড়ক পেরিয়ে পৌঁছাতে হয় বিজিবির আশারতলী ভিউপিতে। সেখানে বিজিবির কর্মসূচিতে জড়ো হন শতাধিক মানুষ। উপস্থিত ছিলেন সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারানো অন্তত 16 জন। নাইখংছড়ি সীমান্তের দক্ষিণ মৌলভীকাটা এলাকার যুবক ওমর ফারুক। বয়স এখনো 25 পেরোয়নি তার, কিন্তু গেল জুন মাসে সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়ে এখন তাকে হাঁটা চলার জন্য নির্ভর হতে হয়েছে ক্রেচের উপর। আমি মাইনে বিস্ফোরণ আহত, জীবনে সবচেয়ে বোকামি করছি ওটা। শুধু ওমর ফারুক নন, স্থলমাইন বিস্ফোরণে পা হারানো প্রত্যেকের গল্প প্রায় একই। বর্ডারে গিয়েছিলাম লোভের বশবর্তী হয়ে, কিন্তু যাওয়ার পর অ্যাক্সিডেন্টটা হওয়ার পর এখন আমি তো শেষ, আর আমার বউ বাচ্চারও নাকায় এখন অবস্থা এইরকম। এমন পরিস্থিতিতে স্থলমাইন দুর্ঘটনা এড়াতে নানামুখী তৎপরতা শুরু করেছে বিজিবি। সীমান্তের ঝুঁকিপূর্ণ স্থান চিহ্নিত করার পাশাপাশি প্রতিদিন মাইনের ভয়াবহতা নিয়ে করা হচ্ছে মাইকিং। তবে উপজেলা প্রশাসন ও বিজিবি বলছে নানামুখী তৎপরতার কারণে লোকজন সচেতন হচ্ছে। হয়তো আমাদের এই মেসেজটা তাদের কাছে গ্রহণযোগ্য হয়েছে, তাই গত 1 মাসে আমরা দেখেছি যে মাইন বিস্ফোরণের ঘটনাটা কমেছে। সর্বস্তরের জনগণকে সম্পৃক্ত করে যাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করে। নাইখংছড়ি সীমান্তে 30টি ঝুঁকিপূর্ণ পয়েন্ট শনাক্ত করে লাল পতাকা টাঙানোর পাশাপাশি কাঁটাতারের বেড়া দিয়ে পথ রোধ করার উদ্যোগ নিয়েছে বিজিবি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। জনপদের সময় আরও থাকছে। কৃত্রিম অক্সিজেন ছড়াই 8,000 পর্বশৃঙ্গ জয়ের অভিজ্ঞতা শোনালেন বাবর আলী। বাংলাদেশি হিসেবে গড়লেন ইতিহাস। প্রথম অভিযানের সাফল্য উচ্ছ্বসিত তানভীর। শপথে বহাল সহ 6 দাবিতে চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত ওএসডি কর্মীরা। বেলা 12টার দিকে ফৌজদারহাটে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এ সময় আন্দোলনকারীরা জানান, ইসলামী ব্যাংকের স্পেশাল কম্পিটেন্সি অ্যাসেসমেন্ট পরীক্ষা বয়কটের কারণে চট্টগ্রাম অঞ্চলের 5,500 কর্মকর্তাকে চাকরিচ্যুত এবং ওএসডি করা হয়েছে। শীঘ্রই কর্মকর্তাদের শপথে পুনর্বহাল করা সহ 6 দফা দাবি বাস্তবায়নে
কর্তৃপক্ষকে 24 ঘন্টা আলটিমেটাম দেন তারা। দুপুর 1টার দিকে কর্মসূচি শেষ করে রাস্তা ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। অবরোধের কারণে মহাসড়কে 3 কিলোমিটারের বেশি যানজটের সৃষ্টি হয়। ইলিশ শিকারে 22 দিনের নিষেধাজ্ঞা সফল করতে ভোলা, পটুয়াখালী ও চাঁদপুর সহ অন্যান্য অভয়াশ্রমে চলছে প্রশাসনের তৎপরতা। তবে এখনো পর্যন্ত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জেলেকে মাছ ধরতে দেখা যায়নি। সারি সারি নৌকা, নেই কোনো জেলে কিংবা মাছ ধরার তোড়জোড়। মধ্যরাত থেকেই ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী জেলে শূন্য। নদীর পাড়ের মাছঘাটগুলো ফাঁকা। বিরাজ করছে নিরাপত্তা। নিষেধাজ্ঞা সফল করতে নদীতে না গেলেও জেলেদের দাবি অবরোধের সময় উপযোগী হয়নি। এবার যে অভিযানটা দিচ্ছে সেটা আসলে মৎস্য অফিস বা সরকার কিভাবে দিলে আমরা এখনো বুঝতে পারতেছি না। মাছের পেটেতে এরকম এখনো ডিম আসে নাই। এখন জেলেরাও অভাবগ্রস্ত। 22 দিন পর নদীতে নামুম, বড় ইলিশ মাছ ধরুম, আমি এটাই প্রত্যাশা। জেলেরা যেটা পাওয়ার উপযুক্ত আমাদেরকে সরকার যেন এটা তাড়াতাড়ি দিয়ে দেয়। অন্যদিকে চাঁদপুরের পদ্মা ও মেঘনা নদীতেও কোনো জাল নৌকা দেখা যায়নি। নিষেধাজ্ঞা সফলে উত্তরের ষাটনল থেকে দক্ষিণে চর ভৈরবী পর্যন্ত 5টি টহল দল আলাদাভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান চালিয়ে যাচ্ছে। সরকারের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রী তাদেরকে দেওয়ার কথা ইতোমধ্যেই আমরা তাদেরকে তা পৌঁছে দিয়েছি। এছাড়া পটুয়াখালীর পায়রা নদীতে কোস্টগার্ড, প্রশাসন ও নৌপুলিশের যৌথ অভিযান চলছে। অসাধু জেলের বিরুদ্ধে কঠোর অবস্থানে তারা। সকলকে অনুরোধ জানাবো, আপনারা সবাই মৎস্য সংরক্ষণ আইন এবং মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফল করার জন্য আইনটা মেনে চলবেন। অবৈধ জাল পাতার সাথে কাউকে সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি, তো আমাদের অভিযান অব্যাহত রয়েছে। বরিশালে কীর্তনখোলা নদীতে নৌর্যালি বের করা হয়। বিভিন্ন পয়েন্ট ঘুরে নৌর্যালিটি আবার ডিসি ঘাটে গিয়ে শেষ হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত অভয়াশ্রমগুলোতে মাছ ধরা বন্ধ থাকবে। ফাহারিয়া ফারজানা, সময় সংবাদ। নওগাঁয় হঠাৎ বয়ে যাওয়া ঝড় বৃষ্টিতে লণ্ডভণ্ড হয়েছে গাছপালা, বসতঘর ও বিদ্যুতের খুঁটি। বজ্রপাতে এক জেলের মৃত্যু হয়েছে। বিকেল 4টার দিকে সদর, পত্নীতলা ও মহাদেবপুর উপজেলা সহ আশপাশের এলাকায় প্রবল বেগে ঝড় আঘাত হানে। ঝড় বৃষ্টির তাণ্ডবে অনেক এলাকায় গাছপালা উপড়ে পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়। বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় পত্নীতলা ও সদর উপজেলার বেশ কিছু গ্রাম এখনও বিদ্যুৎহীন অবস্থায়। বহু কাঁচা ঘরবাড়ি, দোকান ও গাছপালা ভেঙে গেছে। কিছু এলাকায় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। এছাড়াও সদর উপজেলার হাসাইগাড়ি বিল এলাকায় বজ্রাঘাতে মফিজ উদ্দিন নামে এক জেলের মৃত্যু হয়েছে। বাংলাদেশের পর্বতারোহী ডাক্তার বাবর আলী কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 শিখর আরোহণ করে প্রথম বাংলাদেশি হিসেবে ইতিহাস গড়েছেন। এদিকে প্রথমবারই একই পর্বত আরোহণ করে সফল হয়েছেন আরেক বাংলাদেশি তানভীর আহমেদ। গত 26 অক্টোবর স্পর্শ করেছেন পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু চূড়া। দেশে ফিরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের ওই অভিজ্ঞতা তুলে ধরেন দুই পর্বতারোহী। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ৮,০০০ মিটারের বেশি উচ্চতার পর্বত আছে পৃথিবীতে 14টি। এই উচ্চতায় অক্সিজেন থাকে ভূপৃষ্ঠের তুলনায় 1/3 কম। ফলে মানবদেহ সচল রাখতে পর্বত আরোহীরা ব্যবহার করেন কৃত্রিম অক্সিজেন। আর বাংলাদেশের পর্বত আরোহী ডাক্তার বাবর আলী ইতিহাস গড়লেন প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই 8,000 শিখর আরোহণ করে। গত 26 সেপ্টেম্বর ভোরে স্পর্শ করেছেন পৃথিবীর 8ম সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট মানাসলু চূড়া। এটি বাবরের চতুর্থ 8,000 শৃঙ্গে সফলতা। বাবর ছাড়াও একই দিনে মানাসলু পর্বতের শিখরে আরোহণ করেছেন বাংলাদেশের আরেক পর্বত আরোহী তানভীর আহমেদ। এটি তানভীরের প্রথম 8,000 শিখর অভিযান ও প্রথম অভিযানেই এসেছে এই সাফল্য। শনিবার সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে অভিযান পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন দুই পর্বতারোহী। প্রত্যেকটা স্টেপ ইট বিকামস মোর ডিফিকাল্ট অক্সিজেন ছাড়া। আমি দেখছি যে যেমন আমার সাথে যে ক্লাইম্বিং গাইড ছিল ও অক্সিজেন ইউজ করছে। সামনের পরিকল্পনা হচ্ছে ধীরে ধীরে বাকি যে 8,000 মিটার বাকি রয়ে গেছে, তো আমি মনে হয় সামনের দিকে নাঙ্গা পর্বতের দিকে যেতে চাই। আমার জীবনের প্রথম 8,000 মিটার এবং এটা অনেক বড় সিদ্ধান্ত ছিল যে 8,000 মিটারে যাব। সেই চিন্তা থেকেই মানাসলু এবং টাইম ফ্রেম বা সব কিছু মিলিয়ে ওইটা বাবরেরও প্ল্যান ছিল ওই সময়। সো একসাথেই অভিযানটা সম্পন্ন হয়েছে। বাবর ইতোপূর্বে পৃথিবীর উচ্চতম পর্বত এভারেস্ট, চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে এবং 10ম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা এক নামে 3টি 8,000 মিটারের অধিক উচ্চতার পর্বত আরোহণ করেন। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। জনপদ সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি
আরও একবার। নির্বাচন বানচালকারীদের স্বার্থেই পিআর আন্দোলন বলছে বিএনপি। ফ্যাসিবাদীদের পুনর্বাসনের শঙ্কা, দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বৈঠক কাল। দলগুলো একমত না হলে সুপারিশ দেবে ঐকমত্য কমিশন, সিদ্ধান্ত নেবে সরকার। সমাধান না হলে সংকটের শঙ্কা বদিউল আলমের। যারা কাজ করে তাকে দেখার কথা। ভর্তির পর থেকে তো মশারি দেয় নাই, মশারিটাকে তারা এত প্রায়োরিটি দেয়। ওয়ার্ড থেকে কেবিন, সোহরাওয়ার্দী হাসপাতালে এডিসের লার্ভা। প্রতিবেদন প্রচারের পর খোলা হলো ডেঙ্গু ওয়ার্ড, দেয়া হলো মশারি, পাল্টায়নি বাইরের চিত্র। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আবারও ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।